শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সাথে আজকে আমাদের লেকচার 8 কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। আমাদের আজকের বিষয়বস্তু বা টপিক হচ্ছে সাইক্লয়েড। এটা খুবই কমন একটা টপিক। তো সাইক্লয়েডের ডায়াগ্রামটা আসলে কেমন? এটা হচ্ছে একটা বৃত্ত বা একটা সাইকেলের চাকা যখন সে এক পরিধি পরিমাণ ঘুরে বা 2 পায়ের পরিমাণ ঘুরে, তখন ঘুরার সময় সে পরিধি পরিমাণ যতটুকু ডিসট্যান্স কভার করে তার কার্ভের মাপটাই হচ্ছে আসলে সাইক্লয়েড, হ্যাঁ? তো অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে হবে যে সাইক্লয়েডের যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেই সাইক্লয়েডের ইকুয়েশনগুলো থেকে আমাদেরকে রেঞ্জ বের করে, মানে তার আপার লিমিট লোয়ার লিমিট বের করে তারপর হচ্ছে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন সাইক্লয়েডের ডায়াগ্রামগুলো অ্যাকচুয়ালি কেমন হয় এটা কিন্তু আমরা প্রথমেই বুঝতে পারি না। ক্লিয়ার? কারণ আমাদেরকে তো ডায়াগ্রাম আঁকতে দেওয়া হয়নি বা আমাদেরকে তার প্রশ্নের মধ্যে ডায়াগ্রামটা দিয়ে দিবে না। ডায়াগ্রামটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এইজন্য আমাদেরকে কি করতে হবে? যে ইকুয়েশনটা প্রথম দিয়ে দিবে সেই ইকুয়েশন থেকে আমাদেরকে প্রথম দেখতে হবে যে ডায়াগ্রামটা কি এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক নাকি ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক সেইটা আগে দেখতে হবে। কারণ যদি ডায়াগ্রামটা এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হয় তাহলে ডায়াগ্রামের এক্স অক্ষের উপরে এবং নিচের অংশের মধ্যে কার্ভটা থাকবে। আর যদি ওয়াই অক্ষের রেসপেক্টে কার্ভটা সিমেট্রিক হয় তাহলে ওয়াই অক্ষের বাম পাশে এবং ডান পাশে হচ্ছে কার্ভটা সিমেট্রিক হবে। তো আমি কিন্তু এই কথাগুলো বারবার করে বলে দিচ্ছি যে একটা কার্ভ, হ্যাঁ, একটা কার্ভ যদি ধর্ম মনে করি যে এমন হয়, এই যে যেমন একটা প্যারাবোলা, এটা এক্স অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম। দেখো এক্স এর উপরে এবং হচ্ছে নিচে তার এরিয়া আছে। আবার যদি এমন হয় যে একটা কার্ভ এমন হয় যেমন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax কার্ভ, এটা কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, কারণ ওয়াই অক্ষের বামে এবং ডানে হচ্ছে তার এরিয়াটুকু আছে। তো এখন এই ইকুয়েশন গুলো দেখে আমি কিভাবে বুঝবো যে এই ইকুয়েশন গুলোর কোনটা কার রেসপেক্টের প্রতিসম? এটা বোঝার কোনো বুদ্ধি নাই। এই জন্য আমরা বিশেষ কিছু টেস্ট করব। সে টেস্ট করে আগে আমরা কনফার্ম হয়ে নিব যে এই কার্ভগুলো কার রেসপেক্টে, হ্যাঁ, কোন এক্সিসের রেসপেক্টে কোনটা হচ্ছে সিমেট্রিক। তো ওকে, তো এখন দেখো তোমাদেরকে আমি এর আগে অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন পড়িয়েছি। তো সেই অ্যাস্ট্রয়েডের ইকুয়েশনে আমি বলেছিলাম যে এক্স এবং ওয়াই কে যদি নতুন কোনো চলক দ্বারা বা প্যারামিটার দ্বারা যদি এক্সপ্রেস করা হয় তখন সেগুলোকে বলা হয় প্যারামেট্রিক কার্ভ, প্যারামেট্রিক কোঅর্ডিনেট, এবং ওই প্যারামেট্রিক কোঅর্ডিনেট দ্বারা ইকুয়েশনগুলো কি হয়, স্যাটিসফাইড হয়। তো দেখো এখানে এক্স এবং ওয়াই, প্রত্যেকটা জায়গায় এক্স এবং ওয়াই কে দেখো কার রেসপেক্টে এক্সপ্রেস করছে, থিটার রেসপেক্টে। তো নতুন প্যারামিটার হচ্ছে এখানে থিটা। তার মানে এগুলো সবগুলো অ্যাকচুয়ালি কি সাইক্লয়েডের প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক কোঅর্ডিনেট। তো এই যে প্যারামেট্রিক কোঅর্ডিনেট, এটা এই ওয়াই এক্সিস এর রেসপেক্টে বা এক্স এক্সিস এর রেসপেক্টে তার সিমেট্রিক হওয়ার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। তো আমি জানি যে এগুলো সাইক্লয়েড গুলো অ্যাকচুয়ালি ওয়াই এক্সিস এর রেসপেক্টেই তারা সিমেট্রিক হয়। তো ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হওয়ার বিশেষ কিছু ক্রাইটেরিয়া আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি লিখতেছি, দেখো সিমেট্রি টেস্ট, সিমেট্রি টেস্ট, হ্যাঁ, সিমেট্রি টেস্ট, সিমেট্রি টেস্ট। ওকে, তো সিমেট্রি টেস্টের প্রথম যে টেস্টটা হবে সেটা হচ্ছে এই যেমন দেখো এক্স ইকুয়ালস টু, এগুলো সবগুলো কিন্তু থিটার রেসপেক্টে আছে। যদি এক্স ইকুয়ালস টু কোনো ফাংশন অফ থিটা এবং হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, দেখো ওয়াই ফাংশনগুলো কিন্তু কার রেসপেক্টে আছে, থিটার রেসপেক্টে আছে। তো যদি এমন ঘটনা ঘটে, এইটাকে ধরে নেওয়া হচ্ছে ফাই অফ থিটা। এক্স এর ফাংশনগুলোকে ধরে নিলাম ফাংশন অফ থিটা আর ওয়াই গুলোকে ধরে নিলাম ফাই অফ থিটা। তো এখন যদি তুমি এই ফাংশনগুলোতে, হ্যাঁ, তুমি যদি থিটার জায়গায় মাইনাস থিটা বসাও, থিটার রিপ্লেসমেন্টে যদি মাইনাস থিটা বসাও, এবং এর ফলে যদি ফাংশন অফ থিটা ইকুয়ালস টু মাইনাস ফাংশন অফ থিটা এবং ফাই অফ, হ্যাঁ, তুমি কিন্তু থিটার জায়গায় কি বসিয়েছো, থিটার জায়গায় বসিয়েছো হচ্ছে মাইনাস থিটা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হবে, এখানে হবে মাইনাস থিটা, হ্যাঁ, ফাংশন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কত হবে, মাইনাস ফাংশন অফ থিটা। আর যদি এই পাশে হয় ফাই অফ থিটার জায়গায় বসাবা মাইনাস থিটা ইকুয়ালস টু, যদি ফাই অফ থিটা পাওয়া যায় তাহলে আমরা বুঝে নিব যে ফাংশনগুলো ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। আর যদি এইটা ঠিক উল্টা ঘটনাটা ঘটে, এটা জায়গায় বসাইলে যদি উল্টা ঘটনাটা ঘটতো তাহলে সেটা তো এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। তো যাই হোক, যেগুলো যেহেতু আমি জানি যে এগুলো হচ্ছে ওয়াই এর রেসপেক্টে সিমেট্রিক, তাই আমি ওয়াইটাই লিখলাম, ওয়াই এর সিমেট্রি টেস্টটাই লিখলাম। তো আমি এখন একটা করে চেক করে দেখবো যে আসলে এটা কনসিডার করে কিনা বা মেইনটেইন করে কিনা। তো প্রথম কথা হচ্ছে, দেখো এখানে প্রথম যে ইকুয়েশনটুকু আছে, প্রথম ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়ালস টু a থিটা প্লাস সাইন থিটা। তো তুমি লিখো যে x ইকুয়ালস টু a ইনটু থিটা প্লাস সাইন থিটা। তো হিসাব করো এটা কেমন আসলে, দেখো তো x ইকুয়ালস টু ফাংশন অফ থিটা না, এটা তো আমাদের ফাংশন অফ থিটা ছিল। তো ফাংশন অফ থিটার জায়গায় তাহলে আমি লিখতে পারি যে ফাংশন অফ থিটা ইকুয়ালস টু a ইনটু থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, আমাকে বলতেছে থিটার জায়গায় মাইনাস থিটা বসাইতে হবে, তাহলে তুমি থিটার জায়গায় মাইনাস থিটা বসাও
বসালে কত হবে a ইনটু থিটা, হ্যাঁ? এখানে হবে কত বলো তো? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে হবে সাইন এখানে হবে কত? মাইনাস থিটা। তাহলে এখানে কত হবে? a মাইনাস থিটা, a মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, তো পরের লাইনটা যদি আমি কমন নেই, মাইনাসটা তুমি কমন নিয়ে ফেলো, তো মাইনাসটা কমন নিলে কত হবে? থিটা প্লাস সাইন থিটা, থিটা প্লাস সাইন থিটা। তাহলে চিন্তা করো যে মাইনাস, ওই যে দেখো a থিটা প্লাস সাইন থিটা, এই দেখো a থিটা প্লাস সাইন থিটার কার ভ্যালু? এটা হচ্ছে ফাংশন অফ থিটার ভ্যালু। তো ফাংশন অফ থিটা, তাহলে দেখো তো আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এই দেখো ফাংশন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কত পেলাম? ফাংশন অফ মাইনাস থিটা পেলাম। দেখেছো? এই যে আমাদের প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেল। এবার আমাদের বাকি কন্ডিশন আছে কোনটা? 2 নাম্বার কন্ডিশন, দেখি এটা স্যাটিসফাইড করে কিনা। ওকে, তো আমি পরের কন্ডিশনটা নিচ্ছি। বলো এখানে y এর ভ্যালু, y এর যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে লিখতে হবে হচ্ছে ফাই অফ থিটা। তো y এর ফাংশনটা কত আছে এখানে? y আছে হচ্ছে a ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা। তো লিখলাম y ইকুয়ালস টু a প্লাস cos থিটা, তো এটাকে লিখলাম হচ্ছে ফাই অফ থিটা। আচ্ছা, তো এখন ফাই অফ থিটা, সুতরাং ফাই অফ থিটা ইজ ইকুয়ালস টু লিখলাম হচ্ছে a ইন্টু 1 প্লাস cos থিটা। তুমি এখানে ফাই অফ থিটার জায়গায় থিটার রিপ্লেসমেন্টে মাইনাস থিটা বসাও, তাহলে a ইন্টু 1 প্লাস কস এখানে মাইনাস থিটা। তাহলে এখানে কত হবে? a ইন্টু 1 প্লাস কস থিটা। ওই যে দেখো a ইন্টু 1 প্লাস কস এর ভ্যালুটা কত ছিল? ফাই অফ থিটা। তাহলে পাইলাম কত? ফাই অফ থিটা। এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? ফাই অফ মাইনাস থিটার ভ্যালু। তো ফাই অফ মাইনাস থিটা আমার এখানে কি হয়ে গেল? স্যাটিসফাইড হয়ে গেল। তো দেখো আমার 2 নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেল সাইক্লয়েডের প্রথম ইকুয়েশন। তো এইভাবে তুমি প্রত্যেকটা টেস্ট করে দেখবা। এই যে এইটা তুমি টেস্ট করবা, প্রত্যেকটা টেস্ট করবা, এইটা প্রত্যেকটা টেস্ট করবা। টেস্ট করে দেখবা প্রত্যেকটাই অ্যাকচুয়ালি সিমেট্রি টেস্ট স্যাটিসফাইড করে, মানে প্রত্যেকটাই অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের রেসপেক্টে, ওয়াই অক্ষের সাপেক্ষে তারা প্রতিসম। কেমন? তো এখন এরপরে আমি চলে যাব হচ্ছে, আমি ধরে নিচ্ছি তারা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এর মানে হচ্ছে প্রত্যেকটা গ্রাফ ওয়াই অক্ষের বাম পাশে যতটুকু থাকবে ওয়াই অক্ষের ডান পাশে ঠিক ততটুকু থাকবে। হ্যাঁ, তো আমি এখানে প্রথম যে ইকুয়েশনটুকু আছে, প্রথম ইকুয়েশনটা নিয়ে আমি কাজ করতেছি, পরেরগুলো মুছে দিচ্ছি, একটা একটা করে সবগুলো দেখাবো। আচ্ছা, তো খেয়াল করো, এখন আমি আবার বলতেছি প্রত্যেকটা গ্রাফ কিন্তু বলেছি যে সিমেট্রিক, কার রেসপেক্টে? ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। তো ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক হওয়ার ফলে এখন ওয়াই এর কিন্তু বাম পাশে যতটুকু এলাকা থাকবে ডান পাশে এলাকা থাকবে, এটা কিন্তু এক্স অক্ষের নিচের দিকে নামবে না। এক্স অক্ষের নিচের দিকে যদি নামতো তাহলে এটা এক্স মানে এক্স অক্ষের নিচে এবং উপরে যদি থাকতো তখন এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হইতো। তো যেহেতু আমাদের সিমেট্রি টেস্টে এটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে স্যাটিসফাইড করে ফেলছে, তার মানে এটা ওয়াই এর সাপেক্ষে প্রতিসম, ডান এবং বামে সেম এলাকা আছে। ওকে, এখন আমার কথা হচ্ছে এই গ্রাফটা ওয়াই অক্ষের সাপেক্ষে যেহেতু প্রতিসম, তাহলে এই গ্রাফটা বা এই সাইক্লয়েড গুলো ওয়াই অক্ষের রেসপেক্টে সর্বোচ্চ কতটুকু উঠতে পারবে বা নামতে পারবে। তো দেখো এটা এখান থেকে বুঝে নিব। খেয়াল করো, এই যে কস থিটা, আমরা জানি কি কস থিটার যে রেঞ্জ সেটা হচ্ছে -1 থেকে +1, -1 থেকে +1। তাহলে দেখো তো তুমি যদি এখানে -1 বসাও, তাহলে -1 যদি বসাও তাহলে ওয়াই এর মান কত হয়? ওয়াই এর মান -1 বসাইলে এখানে +1 আর -1 কাটাকাটি গেলে 0। আর তুমি যদি 1 বসাও তাহলে cos থিটার মান 1 হলে এখানে ভ্যালু কত হবে? 2a, মানে 1 যোগ করলে 2 আর হচ্ছে a। তার মানে y প্রত্যেকটা গ্রাফ y অক্ষ বরাবর সে জিরো পরিমাণ, সর্বনিম্ন 0 পরিমাণ নামবে আর সর্বোচ্চ 2a পরিমাণ উঠবে। তাহলে y এর যে রেঞ্জটা সেটা হচ্ছে, y এর রেঞ্জগুলো থাকবে কত পরিমাণ? দেখো যে y এর রেঞ্জ থাকবে 2 এর চাইতে ছোট পরিমাণ অথবা 0 এর চাইতে বড় পরিমাণ। এখন কথা হচ্ছে এই গ্রাফগুলো আঁকার সময় x এর ভ্যালুটা তাহলে কেমন হবে? এখন দেখো এখানে x, এই যে খেয়াল করো এখানে হচ্ছে আমাদের x। ওকে, তো এখন সাইন থিটার রেঞ্জটা কত? সাইন থিটার রেঞ্জটাও কিন্তু সেম, যে -θ থেকে +1 পর্যন্ত। তো এখন এখানে তুমি থিটার মান সাইন থিটার মান -1 আর +1 এখানে বসে কিন্তু কোনো লাভ নেই, কারণ এখানে আছে থিটা। তার মানে তুমি কিন্তু থিটার মান ইচ্ছা মতো এখানে ইউজ করতে পারবা, ইচ্ছা মতো ইউজ করতে পারবো। তার মানে আমি যদি থিটার মান ইচ্ছা মতো ইউজ করি তাহলে এক্স এর ভ্যালু একবারে -∞ থেকে শুরু করে +∞ এর আগ পর্যন্ত পাওয়া যাবে, কারণ আমি তো জানি না যে থিটার মানটা এখানে কত। থিটার মানটা কিন্তু আমি মন মতো বসাইতে পারবো। তাহলে প্রত্যেকটা গ্রাফ এক্স এর যে ভ্যালু, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স এর ভ্যালু সে -∞ থেকে +∞ পর্যন্ত নিবে, মানে ডোমেন নিবে এক্স এর মান এত পর্যন্ত, কিন্তু গ্রাফটা আঁকার সময় সে সর্বোচ্চ 0 থেকে 2a পরিমাণ উঠবে।
আচ্ছা, তো এবার আমরা গ্রাফের দিকে যাব। ওকে, তো দেখি গ্রাফটা কেমন। এই কথাগুলো আমাদের কাজে লাগবে। আমি হচ্ছে যে এই কথাগুলো এখানে সাইডে লিখে রাখবো। এই কথাগুলো আমি এখানে লিখে রাখতেছি, এগুলো আমার কাজে লাগবে। ওকে, দেখো এক্স এর ভ্যালুটা বলেছিলাম কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রাখ পর্যন্ত, আর ওয়াই ভ্যালুটা হবে 0 থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে হবে ওয়াই ভ্যালুগুলো। আচ্ছা, তো এই গ্রাফগুলো আঁকার জন্য সাইক্লয়েডের গ্রাফ বলো বা প্যারামেট্রিক্যাল ইকুয়েশন, মানে যেই সকল ইকুয়েশনে এক্স এবং ওয়াই ছাড়া অন্য কোনো প্যারামিটার দিয়ে দিবে, সেগুলোকে গ্রাফ আঁকার জন্য আমাদেরকে সবচেয়ে এসেনশিয়াল বিষয় হচ্ছে ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট ছাড়া তুমি কখনোই গ্রাফ আঁকতে পারবে না। হ্যাঁ, তো ট্যানজেন্ট লাইনটা কি কাজে লাগবে সেটা এখানে দেখাবো। এর আগে অ্যাস্ট্রয়েডও বলেছি, এখানে আমি আগে ট্যানজেন্টটা বের করি, তারপরে গ্রাফ আঁকার সময় তোমাদেরকে দেখাবো। তো দেখো ট্যানজেন্ট বের করতে হয় কিভাবে, আমরা জানি ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, এর মানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। তো এখন ডিডিএক্স অফ ওয়াই বের করার জন্য তুমি এটাকে আগে এক্স এর থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। তো যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, ডিএক্স ডি থিটা। তাহলে এখানে হচ্ছে এ থিটার রেসপেক্টে করলে এটা হবে 1, এটা হবে কত, এটা হবে cos থিটা। ওকে, এটা কি অবস্থা হবে, এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে থিটার রেসপেক্টে, এটা হবে ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু এ 1 রে করলে 0, আর এই cos থিটা করলে কত হবে, মাইনাস সাইন থিটা। তাহলে সরাসরি লিখতে পারি মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাকে বের করতে হবে কি, ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। তো লিখি ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স অফ ওয়াই মানে কত, এইটা থাকবে উপরে, এটা থাকবে নিচে, মানে এইটা দ্বারা এটাকে ভাগ করব। তো যদি ভাগ করি, ডি ওয়াই উপরে, ডিএক্স এর নিচে, ডি থিটা কি যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে লিখলাম হচ্ছে মাইনাস সাইন থিটা, আর এখানে আছে কত, এখানে কিন্তু ওই এটা থেকে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এই যে এ হবে, সামনে একটা এ হবে। আচ্ছা, তো লিখলাম মাইনাস এ সাইন থিটা, এখানে আছে কত, এ ইন্টু 1 প্লাস কস থিটা। তো চিন্তা করো এখানে কত হয়, ডি ওয়াই ডিএক্স, এ কাটা মাইনাস সাইন থিটাকে লিখতে পারি সাইন 2 ইন্টু থিটা বাই 2। হ্যাঁ, এটাকে লিখতে পারি 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, মাইনাস সামনে সাইন 2 থিটা। সাইন 2 থিটার ভ্যালু কি জানি, জানি হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। 1 প্লাস cos 2 থিটার ভ্যালু কি, ভ্যালু হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা বাই 2। এখন চিন্তা করো এখান থেকে কি কি এলিমিনেট করতে পারি, 2 আর 2টা আমি এলিমিনেট করতে পারি। তো হিসাব করো এখানে তাহলে ট্যানজেন্টের ভ্যালুটা কত হয়, ট্যানজেন্টের ভ্যালুটা হয় dy dx। হ্যাঁ, তাহলে এখানে কি অবস্থা হবে, মাইনাস cos থিটা বাই 2, আর হচ্ছে চিন্তা করো cos cos কাটাকাটি গেলে একটা cos থেকে যাবে, তাহলে এখানে কত হবে, sin থিটা বাই 2 আর হচ্ছে cos থিটা বাই 2 থাকবে। হ্যাঁ, এরকম থাকবে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, ফলাফল হচ্ছে মাইনাস tan থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের ভ্যালু। তো এটা আমি উপরে লিখে নিচ্ছি। ট্যানজেন্ট আমাকে আঁকতেই হবে। হ্যাঁ, কারণ ট্যানজেন্ট বের করতে হবে, ট্যানজেন্ট ছাড়া গ্রাফের অ্যাকচুয়াল লেংথ বোঝা যায় না। তো এখানে লিখলাম যে আমার ডি ওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ট্যান থিটা বাই 2, মাইনাস ট্যান থিটা বাই 2। ঠিক আছে, তো আমরা কি জানি, স্পর্শক বা ডিডিএক্স অফ ওয়াই এর মান যখন শূন্য হয় তখন যে কোনো কার্ভ, যেই কোনো কার্ভের উপরে ডিডিএক্স অফ ওয়াই এর মানটা যেই পয়েন্টে শূন্য হয় ওই পয়েন্টে ট্যানজেন্টটা থাকে এক্স এক্সিসের রেসপেক্টে প্যারালাল। আর যেই পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই এর মানটা আর মান হচ্ছে ইনফিনিটিভ হয়, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এইটা একটা গ্রাফ, এই যে এই পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই, দেখো ডিডিএক্স অফ ওয়াই এর মান শূন্য কেন, কারণ এইটা এক্স অক্ষের সাপেক্ষে কোনো কোণ তৈরি করতে পারে নাই, এক্স অক্ষের সাথে কোনো কোণ তৈরি করতে পারে নাই, এখানে ট্যান থিটার মানটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি। হ্যাঁ, এই কারণে 0, এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। আবার যদি একই গ্রাফ যদি এমন হইতো, মনে করো সে এই দিক দিয়ে চলে যাচ্ছে, তুমি এই পয়েন্টে তার ট্যানজেন্ট নিবা, দেখো এই পয়েন্টে ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্টটা 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে, তাহলে এই পয়েন্টে তার ট্যানজেন্টাল কি অবস্থা হবে, dy dx ইকুয়ালস টু tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইজ ইনফিনিটিভ। তার মানে এই যে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। হ্যাঁ, আচ্ছা, তো এইটা আমার আবার এখানে কাজে লাগবে। এখন চিন্তা করো আমি প্রত্যেকটা ভ্যালু নিব, একটা বক্স আঁকবো, সেখান থেকে প্রত্যেকটা ভ্যালু আমি কালেক্ট করব। তো এখন চিন্তা করো, তুমি নিজে নিজে চিন্তা করো যে একটা বৃত্ত সে আসলে কত পরিমাণ ঘুরে, সে কিন্তু 2 পায়ের পরিমাণ ঘুরে। ক্লাসের শুরুতে বলেছিলাম সাইক্লয়েডটা হচ্ছে একটা বৃত্তের বা একটা সাইকেলের চাকা। চিন্তা করো একটা সাইকেলের চাকা, মানে একবার ঘুরলে সে যে পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তার গ্রাফ থেকেই আমি একটু পরে গ্রাফ আঁকবো,
তার ওই যে বক্ররেখা তার গ্রাফ থেকেই সাইক্লয়েডের ইকুয়েশনটা আসছে বা সাইক্লয়েডের গ্রাফটা আসছে বা কার্ভটা আসছে। Rolling along a perfectly straight line. The cycloid resembles a succession of arches with cusps separated by distances equal to the circumference of. তো এখানে আমি লিখলাম, আমি ভ্যালুগুলো লিখে নিচ্ছি। দেখো এইখানে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্ট এই যে θ/2, থিটার মান কত দিলে, থিটার মানটা কত দিলে এখানে tan 90 ডিগ্রি হয়। থিটার মানটা যদি আমি -π অথবা পাই বসাই, দেখো তুমি যদি থিটার মানটা এখানে -π ইনপুট করো, যদি -π তুমি ইনপুট করো তাহলে কি অবস্থা হবে, tan কত হবে, tan - θ, tan কত হবে -θ। তো tan -θ মানে কত, tan θ। তো অ্যাকচুয়ালি তুমি যখন এখানে x এর ভ্যালু, থিটার ভ্যালু যখন -π ইনপুট করবা তখন এই ddx অফ y মান কত হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। মানে হচ্ছে স্পর্শকটা বা ট্যানজেন্টটা y অক্ষের সাপেক্ষে সমান্তরালে থাকবে। হ্যাঁ, তো এখানে থিটার ভ্যালু -π আর হচ্ছে থিটার ভ্যালু তুমি যদি -π অথবা পাই দুইটাই ব্যবহার করতে পারো। যদি দুইটাই ব্যবহার করো তখন এই ddx অফ y মান কত হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। আচ্ছা, তো এটা রাখলাম। এখন এই দুটোর রেসপেক্টে দেখি x এর ভ্যালুটার কি অবস্থা। তো দেখো থিটার মান যখন -π তখন x এর ভ্যালু -π যদি এখানে ইনপুট করো তাহলে এখানে -π, বলো সাইনের মান -π আছে। তো আমরা জানি কি সাইনের ভ্যালু যত পাই থাকুক তত, মানে সাইনের ভ্যালু সূত্র হচ্ছে sin nπ = 0। সাইনের সাথে যত পাই দাও না কেন ফলাফল 0। তাহলে এখানে থিটার ভ্যালু কত আছে, -π। তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত, -aπ। x এর ভ্যালু হয়ে যাবে -aπ। হ্যাঁ, কারণ থিটার ভ্যালু তুমি কত ইনপুট করেছিলা, -aπ ইনপুট করছিলা। আচ্ছা, তো এবার এখানে পাই এবার ইনপুট যদি করি তাহলে পাই ইনপুট করলে এটা 0, থিটার মান পাই, তাহলে এখানে কত হবে, এখানে হবে aπ। ক্লিয়ার? আচ্ছা, ওয়াই এর মানগুলো কি অবস্থা হয় দেখি, বলো cos θ, থিটার মধ্যে তুমি অ্যাপ্লাই করছিলা কি, -π অ্যাপ্লাই করছো, এই যে থিটার মধ্যে -π অ্যাপ্লাই করছো। তো বিষয়টা হচ্ছে এরকম যে cos -π, তো cos -π মানে কত, শুধু cos π। আর cos π এর মান কত আমরা জানি, cos π এর মান হচ্ছে -1। তাহলে এখানে কি হবে, 1 এ 1 এ কাটা মানে 0, তার মানে y এর ভ্যালুটা হচ্ছে এখানে 0। আচ্ছা, তো এইবার পাই এর জন্য তাহলে একই অবস্থা হবে, পাইয়ের জন্য তো একই অবস্থা হবে। তো পাইয়ের জন্য cos π মানে cos 180 - 1, এখানে ফলাফল হচ্ছে 0। ঠিক আছে? তো আমরা বলেছিলাম কি সাইক্লয়েডের ডিসটেন্স সবসময় হিসাব করতে হয় কত থেকে, সাইক্লয়েডের ডিসটেন্স হিসাব করতে হয় সবসময় 360 ডিগ্রি হিসাব করে, কারণ 2π পরিমাণ করে করে সে ঘুরে। হ্যাঁ, তো -π থেকে +π পর্যন্ত কিন্তু ডিসটেন্স হচ্ছে কতটুকু, -π থেকে +π ডিসটেন্স হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, কারণ এখানে -180 আর এখানে হচ্ছে +180। ঠিক আছে? তো যেমন -90 থেকে +90 হিসাব করতে হবে 180 ডিগ্রি, তাহলে -180 থেকে +180 হিসাব করতে হবে টোটাল 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে বাকিটুকু দেখি যে 2π তে কি অবস্থা হয়। তাহলে পাইয়ের পরে আমি 2π পরিমাণ বাড়াচ্ছি। আমি বলেছিলাম মানে আমাদের পাইয়ের পরিমাণটা 2π করে করে বাড়বে, কারণ বৃত্তটা ঘুরে হচ্ছে 2π এর পরিমাণ করে করে। তো এখানে 2π যদি হয় তাহলে x এর ভ্যালু কত হয়, x এর ভ্যালু দেখো এখানে sin 2π, এটার ভ্যালু 0, তাহলে থিটার ভ্যালু কত হবে, 2π, তারপরে 2aπ। হ্যাঁ, আচ্ছা, y এর ভ্যালুটা কত হয়, 2, এখানে কত হবে y এর ভ্যালুটা, y এর ভ্যালু এখানে হচ্ছে যদি থিটার ভ্যালু যদি 2π হয় তাহলে এখানে কত হবে, cos 2π। তো cos 2π মানে কত, লিখলাম হচ্ছে cos 2π, ভ্যালু হচ্ছে -1² ফলাফল হচ্ছে +1। তো যদি +1 হয় তাহলে, আচ্ছা, যদি +1 হয় তাহলে এখানে +1, এখানেও +1। হ্যাঁ, তাহলে এখানে হবে 2a, এখানে হবে 2a। আচ্ছা, তো এবার এখানে হিসাব করো, এখানে চিন্তা করো যে ddx অফ y ভ্যালু অবস্থা কত হবে। দেখো যদি আমি এখানে থিটার ভ্যালুটা পাই বাই কত বসাচ্ছি, 2π, তো 2π বসালে কত হবে, 2 টু কাটাকাটি গেলে এখানে কত হবে, পাই থাকবে, তার মানে হচ্ছে -10π। তো আমরা জানি -10π এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে ভ্যালু হচ্ছে কত, 0। ক্লিয়ার? তো এই ভ্যালুটা আরেকবার চেক করতে হবে, দেখি 2π তে x এর ভ্যালুটা কত হয়, এখানে আরেকবার চেক করতে হবে, একটু চেক করে, একটু ডাউট হচ্ছে, আরেকবার দেখতেছি। তাহলে এখানে থিটার ভ্যালু বসাইতে হবে কত, 2π, তাহলে এখানে থিটার ভ্যালু বসালাম 2π, আর এখানে বসাবো হচ্ছে কত, sin 2π। তো sin 2π এর মান 0, তার মানে 2aπ। হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, সবগুলো ঠিক আছে। তো এখন এবার চলে আসতেছি ছবিতে, এইটা লাগবে না, এখন এটা ছবিটা আমরা আঁকবো। তো দেখো এটা যখন ছবিটা আঁকবো, হিসাব করো ভ্যালুগুলো, চিন্তা করো এইভাবে যে কি বলেছিলাম প্রথমে, ঠান্ডা মাথায় ভাবো কি কি বলেছিলাম, স্মরণ করো।
বলেছিলাম যে গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে না, সে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। আবারও বলতেছি, গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে না, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। হ্যাঁ, তো ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে কত? গ্রাফের বাম পাশের এলাকা আর ডান পাশের এলাকা সমান হবে, গ্রাফ নিচে নামবে না, এক্স অক্ষের নিচে নামবে না। আর যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হতো, তাহলে এক্স অক্ষের উপরেও এলাকা থাকতো, নিচেও এলাকা থাকতো। তো আমি বুঝে গেলাম এই গ্রাফটা কোনো অবস্থাতেই এক্স অক্ষের নিচে নামতেছে না, কারণ সে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। ওকে, এরপরে তুমি চিন্তা করো, এখন হিসাব করো, একটা একটা করে ভ্যালু বসাচ্ছি। থিটার ভ্যালু মনে করো এটা হচ্ছে মাইনাস পাই, থিটার ভ্যালু এটা হচ্ছে মাইনাস পাই, আর এটা হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে প্লাস পাই, মাঝখানে হচ্ছে মনে করো 0। এখান থেকে এতটুকু 180 ডিগ্রি, এতটুকু আবার 180 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। ওকে, তো এখন চিন্তা করো, মাইনাস পাই যখন হয়, থিটার ভ্যালু যখন মাইনাস পাই, তখন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে মাইনাস এ পাই। তাহলে এই জায়গাতে ভ্যালু হচ্ছে মাইনাস এ পাই। যখন মাইনাস এ পাই তখন ওয়াই এর মানটা কত? এই ওয়াই এর মান হচ্ছে 0, এ হলো 0। ওকে, এবার থিটার ভ্যালু যখন পাই এই যে এখানে, তখন এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে এ পাই। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে এ পাই, এই যে এখানে এক্স এর ভ্যালু এ পাই, আর ওয়াই এর ভ্যালুটা কত? ওয়াই এর ভ্যালু 0। ঠিকই তো, এক্স অক্ষের উপরে শুধু কার মান থাকবে? এক্স অক্ষের উপরে দেখো এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর মান 0, এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর মান 0। ওকে, এইবার চিন্তা করো, খেয়াল করো মাঝখানে। আচ্ছা, তো এবার এখানে মাইনাস পাই থেকে তো প্লাস পাই কাউন্ট করেছি। আচ্ছা, এখন 2 পাইতে না গিয়ে তাহলে আমি তো বুঝতে পারতেছি যে এখানে আছে মাইনাস 180, এইখানে আছে প্লাস 180, তাহলে 2 পাই যদি হিসাব করি এটা গ্রাফের বাইরে চলে যাবে, মানে এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। তাহলে আমি মাঝখানেটা হিসাব করি, 2 পাই না নিয়ে আমি মাইনাস 180 আর প্লাস 180 এর ভিতরে নিই। তো মাইনাস 180 আর প্লাস 180 এর ভিতরে নিব হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, থিটা ভ্যালু 0 তে কি অবস্থা হয় দেখবো। তো এইটা মুছে দিচ্ছি, থিটার ভ্যালু 0 তে কি অবস্থা হয় দেখি। 0, তো যদি 0 বসাই তাহলে এক্স এর ভ্যালু কত হয়? সাইন 0 মান 0। তাহলে এটাও 0, থিটার ভ্যালু 0, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, যদি থিটার ভ্যালু 0 হয় তাহলে cos 0 মান 1, এটা হবে কত? 2a। আচ্ছা, থিটার ভ্যালু যদি 0 বসাই তাহলে tan 0 মান কত? tan 0 মান হচ্ছে 0, তার মানে এটা 0। ওকে, তো এখানে আমরা কি কি জানি এগুলো একটু লিখে নিচ্ছি, যে ddx অফ y এর মান যখন ইনফিনিটি, তখন ddx অফ y এর মান যখন ইনফিনিটি, তখন স্পর্শকটা y এর সাথে এই যে y এর সাথে প্যারালাল টু y, এই যে ইনফিনিটি y এর সাথে প্যারালাল টু y। আর যখন 0 তখন হচ্ছে প্যারালাল টু x। এখন দেখো প্রত্যেকটা একটা করে তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। এই জায়গাতে থিটার ভ্যালু ছিল 0, এই যে এই জায়গাতে থিটার ভ্যালু 0, থিটার ভ্যালুটা এখানে 0, থিটার ভ্যালুটা এখানে 0। তো এখানে যখন 0 হিসাব করো, থিটার ভ্যালু যখন 0 তখন x এর মানও 0, ওয়াই এর মান কিন্তু তখন 2a। একটু আগে বলেছিলাম, দেখো ওয়াই এর ভ্যালু সর্বোচ্চ কত পরিমাণ যাইতে পারবে? 2a পরিমাণ যাইতে পারবে। এই দেখো সর্বোচ্চ 2a পরিমাণ যাইতে পারবে, দেখো 2a পেয়ে গেছি। তার মানে এটা হচ্ছে a ইউনিট, এটা হচ্ছে 2a ইউনিট। তাহলে এটা হচ্ছে যদি 2a ইউনিট, এই যে এই জায়গাতে পয়েন্টটা, এই পয়েন্টে গ্রাফের মান এই দেখো 0, কত? এক্স এর ভ্যালু ছিল 0, যে থিটার মান যখন 0 তখন এক্স এর ভ্যালু 0, তার মানে 0, হচ্ছে 2a। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হচ্ছে এরকম, এই দেখো গ্রাফটা এখান থেকে শুরু হবে, এই যে এইখান থেকে শুরু হয়ে সে 2a কে ক্রস করবে, 2a কে ছেদ করে তারপর সে আবার এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের গ্রাফ, বুঝতে পারলাম? তো এখন খেয়াল করো, তাহলে ddx অফ y এর কাজ কি? ddx অফ y এই জায়গাতে দেখো থিটার মান যখন মাইনাস পাই, তখন ট্যানজেন্ট ddx অফ y টা হচ্ছে y এর সাথে প্যারালাল। তার মানে এই বরাবর এই যে এই পয়েন্টে আমি যদি একটা স্পর্শক আঁকতাম, সেই স্পর্শকটা তো x অক্ষের উপর লম্ব, মানে y এর সাথে সমান্তরাল। আবার দেখো থিটার মান যখন পাই তখন ddx অফ y আবার ইনফিনিটি, মানে y প্যারালাল। তার মানে এখানে যদি এই পয়েন্টে যদি আমি আরেকটা আঁকতাম ট্যানজেন্ট, তাহলে এটা কি হইতো? এটাও y অ্যাক্সিস এর রেসপেক্টে প্যারালাল হইতো, x এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হইতো। আর থিটার মান যখন 0 দেখো, তখন ddx অফ y এর মান হচ্ছে 0। হ্যাঁ, তার মানে এই যে এই পয়েন্টে আমি যদি কোনো ট্যানজেন্ট আঁকি, এই যে এই পয়েন্টে, তখন সেই ট্যানজেন্ট কি আর x অক্ষের সাথে কোনো কোণ তৈরি করতে পারে? পারে না। তার মানে এই পয়েন্টের জন্য আমার dy dx সে তৈরি করতেছে tan 0 ডিগ্রি, মানে ফলাফল হচ্ছে 0। দেখো ডায়াগ্রামের সাথে আমি ইকুয়েশন দিয়ে আমরা ইকুয়েশনটা বের করে ফেললাম। তো এবার এখানে আরো কিছু কথা আছে, দেখো আমি এটা মুছে দিচ্ছি।
এখন দেখো তুমি কিন্তু শুরুতেই বলছিলা, একদম শুরুর দিকে ফলো করো, আমি কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা সাইক্লয়েড সে ওয়াই অক্ষের রেসপেক্টে প্রতিসম। দেখো সে ওয়াই অক্ষের রেসপেক্টে, ওই ওয়াই অক্ষের রেসপেক্টে দেখো তার বাম দিকের এলাকা, তার বাম দিকের এলাকা কতটুকু, ধরে নিলাম বাম দিকের এলাকা হচ্ছে এতটুকু, এতটুকু তার বাম দিকের এলাকা, ডান দিকের এলাকা, আর এতটুকু হচ্ছে তার বাম দিকের এলাকা। এই যে এতটুকু তার বাম দিকের এলাকা, দেখো সমান। সে কিন্তু কোন দিকে নামে নাই, সে কিন্তু এক্স অক্ষের নিচে নামে নাই। এক্স অক্ষের নিচে নামলে কি হয়ে যেত, সে আবার এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক হয়ে যেত। এই জন্য প্যারামেট্রিক সকল ইকুয়েশনকে সিমেট্রি টেস্ট করে বুঝে নিতে হবে যে সে কার কার রেসপেক্টে সিমেট্রিক। আচ্ছা এরপরে এখন প্রশ্ন হচ্ছে, দেখো এখানে কি অবস্থা, বলছিল ডোমেন এক্স এর মান কি হতে পারবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারবে। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে যে এই যে লাইনটা, এই লাইনটা তো অনেক বড়, এই লাইনটা তো অনেক বড়, হ্যাঁ এই লাইনটা অনেক বড়, এবং এই লাইনে তুমি চাইলে এরকম অনেকগুলা কি করতে পারো, এরকম অনেকগুলা সাইক্লয়েড নিতে পারবা, এদিকে অনেকগুলো সাইক্লয়েড নিতে পারবা। এবং প্রতিটা সাইক্লয়েডই দেখো, প্রতিটা সাইক্লয়েড দেখো এই যে এই পয়েন্টে সে যতটুকু উঠবে, এই উঠার উচ্চতাটা হচ্ছে 2a পরিমাণ, উঠার উচ্চতাটা 2a পরিমাণ। এই যে সে 2a পরিমাণ উঠছে, এখানে 2a পরিমাণ, দেখো এই উঠার উচ্চতাটা হচ্ছে 2a পরিমাণ। আর ট্যানজেন্ট গুলা দিয়ে কি বোঝায়, ট্যানজেন্টগুলো দিয়ে বোঝায়, ধরো এই যে এইখানে একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটা ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরাল, এইখানে একটা ট্যানজেন্ট রাখতে পারি সমান্তরাল, এখানে ট্যানজেন্ট রাখতে পারি সমান্তরাল। দেখো যেই পয়েন্টে, এই দেখো এই পয়েন্টে ট্যানজেন্টটা কি সমান্তরাল, এই পয়েন্টে ট্যানজেন্টটা ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে গ্রাফটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট, মানে সাইক্লয়েডের যে লেংথ, সেই লেংথটা নির্ভর করে একটা ট্যানজেন্ট থেকে আরেকটা ট্যানজেন্ট পর্যন্ত, যেই ট্যানজেন্টগুলা ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরাল। বুঝতে পারলাম? মনে করো তুমি এই সাইক্লয়েডটা নিবা, এই যে এতটুকু অংশ নিবা, তাহলে এতটুকু অংশ এখানে তো থিটা একটা ভ্যালু পাওয়া, যেমন এটা যদি থিটা ইকুয়ালস টু মাইনাস পাই হয়, যদি এটা মাইনাস পাই হয় তাহলে এরপরটা কতটুকু হবে, মনে করো এটা হবে থিটা ইকুয়ালস টু মাইনাস 3 পাই, মনে করো সাপোজ। তারপরটা কত হবে, থিটা ইকুয়ালস টু মাইনাস 5 পাই, সাপোজ ধরে নিলাম, হ্যাঁ। তার মানে এই সাইক্লয়েডের এতটুকু কার্ভ, তার লোয়ার লিমিট হবে -3 পাই থেকে আপার লিমিট হবে -পাই, কারণ এই রেঞ্জের মধ্যেই সাইক্লয়েডের ট্যানজেন্টটা ওয়াই অক্ষের সাপেক্ষে কি অবস্থায় আছে, লম্ব আকারে আছে, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরাল অবস্থায় আছে। তো আমরা আসলে সাইক্লয়েডের লোয়ার লিমিট এবং আপার লিমিট বলতে সেই থিটার মানগুলি বুঝি যেই থিটার মানে ট্যানজেন্টের মানটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, ট্যানজেন্টের মানটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো ঠিক আছে, আমি মোটামুটি সাইক্লয়েডের প্রথম সাইক্লয়েডের যে প্যারামেট্রিক ইকুয়েশন ছিল সেটা থেকে তোমাদেরকে ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা করলাম। আমি নেক্সট বাকিগুলো ইনশাল্লাহ বুঝিয়ে দিব, আরো 3টা ডায়াগ্রাম আছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনের সাইক্লয়েডের, তো ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো।